রাত পেরিয়ে ধরিন বুকে দিনের সময় চলমান। গুঞ্জরিকা সকালের সাহারিয়ের নিকট দলিলখানা দিয়ে এসে নদীর চরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অসুস্থ শিন দেহখানা জোরপূর্বে টেনে হাঁটছেন মেয়েটা। আজকাল বুকটা ফাঁকা অনুভূতি হয়। ফাঁপড় ন্যায় হৃদয় যন্ত্রণা ওঠানামা করে। একদণ্ড শান্তি মেলে না। গণস্তবে পায়ে হেঁটে যেতে ঘন্টা পাঁচেক লাগবে, কিংবা তারও বেশি। মুন্সিগঞ্জের শ্বশুরবাড়ি থেকে সগরি দিঘি দূরত্ব তেমন বেশি না। আবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে খুব বেশি হলেও 2 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু আপাতত গুঞ্জরিকার হাতে শূন্য। ওই বাড়ির মানুষগুলোর মতো তাদের জিনিসপত্তি অসংখ্য বিষক্তা জন্মেছে। তাই কোনো টাকা পয়সা সাথে নেয়নি মেয়েটা। অবগাহত হেঁটে যেতে হচ্ছে। অন্য সময় হলে গরুর গাড়ি নিতে হয়। সময় বয়ে চলছে তার মধ্যে। সূর্যি মামার অবস্থা ঠিক মস্তকের বরাবর। এতক্ষণে গুঞ্জরিকা পৌঁছালো গন্তব্যস্থলে। হাঁপাচ্ছে মেয়েটা। নদীর এপাশে বৃক্ষের ছায়াতলে সবুজ ঘাসের উপর আস্তে ধীরে বসল। মুগ্ধ চোখে আব্বার রেখে যাওয়া জায়গাটুকু দেখতে লাগলো। ওপাশে যাওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা নেই। খেওয়া করে পার হতে হয়। কিন্তু গুঞ্জরিকা তো নিঃস্ব। তাই মন চাইলেও ওপাশে যাওয়া সম্ভব নয়। গুটিয়ে গুটিয়ে সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল মেয়েটা। আব্বা আর ভাইজানকে নিয়ে কত শত স্মৃতি মিশে আছে জায়গাটার সাথে। নদীর চরের মধ্যখানে এক টুকরো পরিষ্কার জমি, যেখানে বেড়ে উঠেছে নানান রকমের গাছপালা। তাদের ছায়াতলে জমিটা বেশ শান্ত শীতল দেখাচ্ছে। চারপাশে সবুজের সমারোহ। এ যেন চোখের শান্তি। সামনে বয়ে চলছে নদী। এত সুন্দর পরিবেশ। অনায়াসে একাকী একটা জীবন পার করে দেওয়া সম্ভব। প্রকৃতির সাথে বন্ধুত্ব জমে উঠলে তখন আর মানবকুলের মন ঠাঁই পাবে না। কোথায় ঘর বাঁধবে সেটাও ভেবে নিল গুঞ্জরিকা। ওই যে আব্বার লাইগা বকুল ফুল গাছটা নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর হবে গুঞ্জরিকার। উঁচু গাছটার দিকে কিছুক্ষণ একদৃষ্টি তাকিয়ে রইল। অতুল যুগের হাসি দেখা মিলল। ডুব দিল অতীতে। গাছটা রোপণ করা নিয়ে সুঘোর একটা অতীত আছে। গুঞ্জরিকার বয়স তখন বড় জোর 8 অথবা 9 বছর হবে। মেয়েটার তখন দৌড়ের ঝাঁপের সঙ্গে ছিল চন্দ্রা এবং পায়রা, দুজন সখী। একদিন জাব্বার আলীর সাথে বাড়ি থেকে এত দূরে চলে এলো ওরা 3 জন। আব্বা ও গুঞ্জরিকার পছন্দের বকুল ফুলের চারা রোপণ করবে। এতটুকুতেই যেন ঈদ লেগে গিয়েছিল মেয়েটার মনে। গাছ হওয়ার না হওয়ার পরের কথা। এই চরে এসে দেখল তাইমুনের আগে থেকেই এখানে আছে। শুক্রবার হওয়ার দারুণ বিদ্যালয় যায়নি। ভাইজানকে দেখতে গুঞ্জরিকা খুশি আচ্ছন্ন হলো তখন। তাইমুনের নিজ হাতে খুব যত্ন নিয়ে গাছটা লাগিয়েছিল। গুঞ্জরিকাকে জিজ্ঞাসা করছিল, বকুল ফুল তোর খুব প্রিয়? গুঞ্জি মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। তাইমুর তখন বড় সাধ করে বলেছিল, এই যে এখানে বকুল গাছ লাগালাম, তোর সব সুখ দুঃখ ওকে সঙ্গী করিস।
এখানেই তোর সবটুকু বেঁধে রাখিস। তোকে বিয়ে দিয়ে এখানে একটা ঘর বানিয়ে দেব। তোর আর তোর স্বামীর চড়ুই পাখির মতো ছোট্ট সুখের একটা সংসার হবে। তোদের দিন কাটবে দুমুঠো খাবারের সন্ধানে, আর রাত কাটবে এই শান্তির নীড়ে। আমি যখন থাকবো না তখন বকুল ফুলের সুবাস আমাকে খুঁজে নিবি। দেখবি প্রতিটা বকুল ফুলের সুগন্ধের সাথে আমার অস্তিত্ব মিশে আছে। ভাইজানকে তোকে সারা জীবন সঙ্গে দেবে। সবসময় ক্যাটক্যাট করা ভাইজানের মুখে ওই প্রথম অত সুন্দর কথা শুনেছিলাম। গুঞ্জরিকা, যেখানে ছিল না কোনো বকা, কোনো পেঁচানো, ছিল একরাশ আবেগ, একরাশ স্নেহ এবং অবগত অপ্রণীত ভালোবাসা। ছোট গুঞ্জরিকা ভাইজানকে জড়িয়ে কেঁদেছিল, কারণ একটাই, সে ভাইজানকে ছেড়ে কোথাও যাবে না। জাব্বার আলী বকুল গাছের চারপাশের জঙ্গল পরিষ্কার করেছিলেন। বেশ রং ঢং করে নিজের কন্যা পুত্রের পাগলামিতে নিজেও সামিল হয়েছিলেন। সখীর চোখের পানিতে চন্দ্রা আর পায়রা বুকটা হু হু করে কেঁদে উঠেছিলেন। শেষমেশে তারাও সঙ্গে দিয়েছিল। সুখর অতীত সবসময় ন্যায় এবারও গুঞ্জেরাকে কাঁদালো। কোনো ব্যতিক্রম ঘটল না। শাড়ির আঁচলের একাংশে তুলে চোখ বদল মুছে নিল গুঞ্জরিকা। মেয়েটা ছলছলে নেত্রে যুগের প্রতিবিম্বের সব যেন আজ আবারও নতুন করে দেখল। চোখের পর্দার অতীত উকি দিয়েছিল কিছু সময়ের জন্যে। জলে টলমূল আঁখি জোড়া নিয়ে তাচ্ছিল্যের সাথে হাসল। বিড়বিড় করে, আউল, তুমি কথা দিয়ে কথা রাখুনি ভাইজান। আমায় ছোট্ট ঘর বেঁধে দেওনি। শেখ বাড়িতে উৎসবের আমেজ, চৌধুরী বাড়ি থেকে বিয়ের তারিখ জানানো হয়েছে। আজ থেকে ঠিক 3 দিন পরে অর্থ শুক্রবারের আদিত্যের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাতে চৌঠা আশ্বিন। সকাল থেকে ব্যস্ত সময় পার করেছে আরুষ। ঠিক আত্মীয়দের নিকট হাতে লেখা দাওয়াতপত্র পাঠানোর ব্যবস্থা করছে ছুটে ছুটে। সকাল থেকে দুপুর অবধি বসে বসে এগুলো লিখেছে। এখন মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছে। তাদের হাতে দিয়ে পাঠানো হবে এগুলো। আরুষ কিংবা আসমান শেখের যাওয়ার সুযোগ নেই। দুজনের হাতে অফুরন্ত কাজ, আপাতত। এর মধ্যে আবার আরুষকে ব্যবসার দায়িত্ব সামলাতে হচ্ছে। 2-1 দিনের মধ্যে নগর থেকে ব্যবসায়িক কাজে অতিথি আসবে। সব মিলিয়ে বড্ড ব্যস্ত সময় পার করছে ছেলেটা। মোটামুটি সবার নিমন্ত্রণপত্র পাঠিয়ে মাত্র নিজের কক্ষে এলো আরুষ। বাকিগুলো পাঠানোর জন্য বিকেলে বেরোবে। আফসোস হয় বড়, আজ যদি একটা বড় ভাই থাকতো তাহলে সব কিছু নিয়ে ওকে এতটা ছোটাছুটি করতে হতো না। হ্যাঁ, সব কপাল। সব কিছুতে আজকাল বড্ড ক্লান্ত লাগে, কিন্তু নিজের ক্লান্তি জের ধরে বোনের প্রতি থাকা দায়িত্ব সে অস্বীকার করতে পারবে না। একমাত্র কলিজার বোন আদিত শেখ তার প্রতি কোণে অবহেলা রাখতে চায় না। বিয়েটা সব দিক থেকেই নিখুঁত রাখা সর্বোচ্চ চেষ্টা থাকবে আরুষের।
বাকিটা আল্লাহ ভরসা। শরীর জড়ানো সবেদ রঙের পাঞ্জাবিটা আলগুস্তে খুলে পালকের একপাশে রাখল আরুষ। ঘেমে নিয়ে অস্থির হয়ে আছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। কক্ষের চারপাশে দৃষ্টি ভাসমান হলো। হাত পাখাখানা খুঁজল কিন্তু পেল না। পালঙ্গের একপাশে আলগুস্তে মাথা রাখল, নজর মেঝেতে নিবিষ্টি রইল। তখনই দরজা খোলার মৃদু শব্দ, গোনচার হলো। নতদৃষ্টি তুলে সামনে তাকালেন আরুষ। অমনি ক্লান্ত লচক জোড়া শীতল হয়ে এলো। ছড়ালো এক আকাশ সমান মুগ্ধতা। মাতৃ গোসল দিয়ে বেরিয়ে শ্রন্দা, ফর্সা উন্মুত উধর গলাও কাদের একাংশে দৃশ্যমান। সিগ্ধ কেশ বেয়ে টপটপাইয়া পানি গড়িয়ে পড়ছে। পিঠের একাংশ ভিজে আছে সেই পানিতে। অধূরের বসা স্বামী নামক মানুষটার অমন চাহনিতে চারিদিকে থেকে একরাশ লজ্জা ঘিরে ধরল মেয়েটাকে। লাল হয়ে ওঠা মুখটা নামিয়ে নিল। আরুষ মন্ত্রমুগ্ধের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। গুড়িসুটি পায়ে এগিয়ে এসে শ্রন্দার মুখোমুখি দাঁড়িয়ে রইল। শ্রন্দা হাঁসফাঁস করে উঠল। খিচে নয়, জোড়া বন্ধ করে নিন। অরুষ এক পলকে মেয়েটের উগ্ধ যোগের দিকে তাকালো। হাত উঠিয়ে আলতো করে ছুঁয়ে দিল সেটায়। দুজনের মধ্যখানে থাকা দূরত্ব খুশিয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। মুখটা এগিয়ে চন্দার কান বরাবর নিল। ফিস ফিস করে কিছু তীর্থ সত্য আগলল। কণ্ঠস্বর একটু গম্ভীর এবং শীতল শোনাল, আমাকে রূপ দেখিয়ে কাছে টানতে পারবে না মেয়ে। তোমার প্রতি হয়তো আমার ক্ষণিকের মুগ্ধতা জন্মাবে। সুযোগ পাবে আমার স্পর্শকে গভীরভাবে আলিঙ্গন করার। রাত্রি শেষে তোমার শরীর প্রতিটা পশমে আমার ছোঁয়া লেপ্টে থাকবে, অথচ কোথাও আমি রব না। ভালোবাসা তো এভাবে হয় না মেয়ে, তুমি বড্ড বোকা। শ্রন্দা তরিং গতিতে নেত্রপল্লব মেলো চাইল, কিন্তু সামনে কেউ নেই। অথচ কয়েক সেকেন্ডের পূর্বেও ওর পক্ষে গরম নিঃশ্বাস দিব্য অনুভব করছিলেন। বেনামামি হওয়ার কণ্ঠস্বরের সাথে মানুষটাও যেন চোখের পলকে উদয় হয়ে গেল। শ্রন্দা একবার নিজের দিকে তাকালো। মানুষটার স্পর্শে লেপ্টে থাকা অংশের দিকে তাকে কেঁদে ফেলল। কেবল শ্রন্দা সবাইকে ঠকায়, তাকে কেউ ঠকায় না। এই যে এত আয়োজন করে কাকে ঠকানো হচ্ছে প্রতিনিয়ত। সকলের কাছে খারাপ হয় হয়তো দিব্য সময়ে যেতে হচ্ছে তাকে। সে তো চায়নি এই ভাগাভাগি সংসার। নিজের সখীর সুখ চাওয়া মেয়েটা কিভাবে পারে তার সুখের পথে কাটা হতে। তৎক্ষণাৎ স্মরণ হলো কারো মুখ নিষ্ঠ একটা বাক্য, পৃথিবীর সব সুখ তোমার হোক। শ্রন্দাবতী, তবুও আমার মতো করে কেউ কখনো তোমাকে এতটা জঘন্যভাবে ভালো না বাসুক। পৃথিবীর বুকে সাহস নেমেছে, রাজ করছে নিকষ কালো আধার। আজ সারাদিন গুঞ্জিরাকে একটা বারের জন্য দেখেনি আরুষ। আদিতাকে বিকেলে নাগাদ জিজ্ঞাসা করেছিল, ফিরতি জবাবে পেয়েছিল সে, জানে না ভাবিজান কোথায়। তারপর তো আরুষ আবার কাছে বেরিয়েছিল। ফিরল মাত্র সে বাড়ির সামনে
সুবিশাল বারান্দার চেয়ে চিনতে মুখ বসে আছে ছেলেটা। গায়ে শুভ্র রঙের পাঞ্জাবের উপর একটা মোটা কালো রঙের শাল জড়ানো। দৌড়ঝাঁপের উপর থাকলে ঠান্ডা তখন লুঙ্গি তুলে পালায়। অরুষের দৃষ্টি নিবন্ধন বড় লোহার ফটকের দিকে। কারো ফেরার প্রতীক্ষার প্রহর গুনছে চলেছে। তবে সেই অপেক্ষায় দীর্ঘ হলো না। মিনিট দশেকের পেরোতেই অন্ধকারের মধ্যে একটা অবহরর শব্দ হলো। মানুষটাকে চিনতে আরুষের একটু সময় বিলম্বন হলো না। চাতক পাখির মতো চেয়ে রইল। অবয়টা আস্তে ধীরে সিঁড়ির কাছটায় আসতে লন্ডের নিয়ন আলো তার ফ্যাকাশে বদলে স্পষ্ট হলো। অতীব কাঞ্চীন মুখটা দেখে মিলল, কিন্তু গুঞ্জরিকা যেন ওকে দেখেও দেখল না। ব্যক্তিত্ব শরীর টেনে স্থগতিতে দরজার দিকে হাঁটা ধরল। ততক্ষণে পিছন থেকে ভেসে এলো পুরুষনালীর কণ্ঠস্বর। আজ সারাদিন কোথায় ছিলে গুঞ্জার? থেমে গেল মেয়েটা। চলন্ত পথ জুগল। বড় একটা শ্বাস ফেলে পিছু ফিরল। ভ্রুকুচকে বলল, আপনার জানার প্রয়োজন দেখছি না তো। আরুষ এক বাক্যে মেনে নিল। আজ কোনো তেরামো করল না, জানার আগ্রহ দেখালো না। কেবল জানতে চাইল সারাদিনের খেয়েছে কিছু। গুঞ্জিকা এই পর্যাপের হেসে ফেললেন। আমার প্রতি এত যত্নশীল কবে হলেন? আল্লাহ আমাকে না খেয়ে থাকার ক্ষমতাটুকু দিয়েছেন। এটা নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নেই। অথচ আমার জীবনে সবচাইতে মূল্যবান তুমি। কথাটা বলে তাচ্ছিল্যের সুরে মৃদু হাসল আরুষ। চোখ সরিয়ে নিল গুঞ্জিরিকা থেকে। গুঞ্জিরিকা মুখের হাসি বাড়ল, উল্টো ঘুরে হাঁটা ধরল। আজকাল এসব কথা ওকে আর টানে না। শ্রাদ্ধুন্দের ঝংকার তুলল পুরুষের শান্ত গলার আওয়াজ। আদিতকে নিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছে আমি, খেয়ে নিও। মানুষের উপর জমে থাকা রাগ অভিমান অন্যের উপর দেখাতে নেই। যখন আমি থাকবো না তখন বুঝবে কেউ হয়তো সত্যি ছিল তোমার জন্যে। যে তোমার চোখে তার জন্য এক পৃথিবীর সবটুকু ঘৃণা দেখেও তোমার জায়গা কাউকে দেওয়ার দুঃসাহস দেখায়নি। তার মস্তিষ্কের প্রতিটা নীরবের কেবল তুমি ছিলে। তোমার রাস্তব্য ছিল না। চাইতে কয়েক কদম এগিয়ে থমকে দাঁড়ালো পড়ল গুঞ্জরিকা। অপর পক্ষ থেকে মুখ সিদ্ধ কথাগুলো বড্ড পীড়া দিল। বুকের মধ্যেখানে সূক্ষ্ম একটা চিনচিন ব্যথা অনুভূতি হলো। তার যেন ক্রম জোড়া হচ্ছে না। গাল বেয়ে বাড়িধারা নামলো মেয়েটার। বিড়বিড় করে বলল, একজনকে ভালোবাসলে কখনো আরেকজনের নামে কবুল পড়া যায় না শেখ বাপু। কই এত কষ্টে পরেও আমি তো এটা কল্পনাতেও আনতে পারিনি। জীবন একটা, বিয়ে একটা এবং স্বামী একটাই হয়। এখানে তৃতীয় পক্ষের কোনো জায়গা থাকে না। মুখ সিদ্ধ কথাতে উতি টেনে সম্মুখে হাঁটা ধরল গুঞ্জরিকা। অধরে বসে ছেলেটা কিছু শুনল। কথাগুলো হয়তো না। কেবল কালো সানের মেঝেতে কয়েক ফোঁটা মূল্যবান পানির দৃশ্যমান হলো। তারা সাক্ষী হলো অপ্রকাশিত কিছু